Hello everyone, welcome to my platform. I'm Hoimontika Das and currently working as WBCS Executive Officer. Today I am going to discuss about the daily news and the editorial published in Hindu and the Anandabazar Potrika এবং আজকে 25th April 2025 এবং আজকে দাঁড়িয়ে যে সমস্ত সাম্প্রতিক ঘটনাবলী দাঁড়িয়েছে সেই জায়গাটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন থাকবে। হোপফুলি তোমাদের আজকে বেশ কিছু জায়গা নতুন শিখতে পারবে এবং উইল বি বেনিফিটেড এই আফটার ওয়াচিং দ্য ভিডিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আজকে আমরা হিন্দু নিউজ পেপার দিয়ে শুরু করবো এবং হিন্দু নিউজ পেপারের যে ফ্রন্ট পেজ আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো আমরা ফ্রন্ট পেজটা যদি ডিসকাশন করি তাহলে আমরা দেখব বেশ কিছু ডিলিংস হয়েছে, বেশ কিছু ঘটনা বলি এগিয়েছে রিগার্ডিং দ্য পেহেলগাম যে আমাদের টেররিস্ট অ্যাটাক হয়েছিল সেই জায়গায়। গতকাল আমরা দেখেছিলাম ইন্ডিয়া কিন্তু 5টা রেসপন্স দিয়েছে, 5 মেজারমেন্ট নিয়েছে অ্যাজ এ রেসপন্স টু দ্য পেহেলগাম স্ট্রাইক। সেখানে ইনক্লুডিং দ্য রেসপন্স কি ছিল যে ওয়াগা বর্ডারকে কিন্তু শাটডাউন করা হয়েছিল এবং ইন্দাস ওয়াটার ট্রিটিকে কিন্তু বন্ধ করা হয়েছিল। দেখো সেইটার রেসপেক্টে পাকিস্তান কিন্তু আজকে দাঁড়িয়ে কি করেছে, পাকিস্তান শার্টস দ্য এয়ার স্পেস অ্যান্ড স্ন্যাপ স্টেট রিলেশন উইথ ইন্ডিয়া, অর্থাৎ পাকিস্তান আবার ইন্ডিয়ার সঙ্গে এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের যে এয়ার স্পেস সেটা ইন্ডিয়া ফ্রম নাও ইউজ করতে পারবে না এবং ট্রেড রিলেশন বন্ধ করা হয়েছে। দেখো রিয়াক্টিং টু ইন্ডিয়াস রেসপন্স টু দ্য পেহেলগাম স্ট্রাইক, ইসলামাবাদ ওয়ার্নস এগেইনস্ট এনি মিসঅ্যাডভেঞ্চার। ইট adds that any attempt to stop Indus water will be considered an act of war. ওয়াগা বর্ডার শাট কি মেজারমেন্ট যদি নিয়েছে আমরা যদি ডিটেলসে একবার দেখে নিই। দেখো পাকিস্তানের তরফ থেকে ফার্স্ট অফ অল পাকিস্তানি এয়ার স্পেসকে ইন্ডিয়ার এয়ারলাইন্সের জন্য শাটডাউন করে দেওয়া হয়েছে। ওয়াগা বর্ডার যেটা আমাদের পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ক্রস বর্ডার একটা পয়েন্ট যেখান থেকে ট্রানজিট হয়, ট্রেড হয়, সেটাকে কিন্তু ক্লোজ ডাউন করা হয়েছে। ইন্ডিয়া যেরকম ভিসা ক্যান্সেল করে দিয়েছে পাকিস্তানে, সেরকম অন দ্য রিটেলিয়েটরি মোড পাকিস্তান কিন্তু সার্ক ভিসা সাসপেন্ড করেছে এবং শিখ পিলগ্রিমসদের এর মধ্যে থেকে বাইরে বার করা হয়েছে। এছাড়া ইন্ডিয়ান ডিফেন্স নেভাল এয়ার অ্যাডভাইজার্সদের কিন্তু বলা হয়েছে তারা যেন পাকিস্তান ছেড়ে আসে। দে হ্যাভ বিন টোল্ড টু এক্সিট। আর একটা কি হাই কমিশনার স্টাফ কাট ফ্রম 55 to 30 এবং ব্লকিং ইন্দাস ফ্লো ডিমড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার এই বলে ঘোষণা করা হয়েছে যে ইন্দাস ওয়াটার যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ইন্ডিয়া একটা ওয়ার ঘোষণা করছে, সেইভাবেই পারসিভ করা হবে ইন দ্য সয়েল অফ পাকিস্তান। নাও কালকে ইয়েস্টারডে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু একটা স্পিচ দিয়েছেন যেখানে কিন্তু has paid the tribute to those killed in the Pahalgam. প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলেছেন যে এই যে টেররিস্ট অ্যাটাক হয়েছে সেটার যে কনসিকুয়েন্স হবে, দ্য কনসিকুয়েন্স উইল বি লাইক বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন, বিয়ন্ড পাকিস্তানস ইমাজিনেশন। আর একটা জায়গা যে জায়গাটায় তিনি কিন্তু বলেছেন টুডে ফ্রম দ্য সয়েল অফ বিহার I want to say the whole world that India will identify, trace and punish every terrorist supporter and the conspirator will pursue them to the end of the earth. So this is the comment given from the side of the India. Last কালকে দেখো এখানে 2 মিনিট একটা সাইলেন্স অবজার্ভ করা হয়েছে যাতে ট্রিবিউট পে করা যায় পেহেলগাম অ্যাটাকে যারা মারা গেলেন। সো উইথ দিস নোট এইখানে এই পর্যন্তই ছিল। কামিং টু দ্য নেক্সট পোর্শন, সেটা হচ্ছে আমরা যদি এডিটোরিয়াল পোর্শনের অ্যানালিসিসটা করি তাহলে এডিটোরিয়াল পোর্শনে যে জায়গাটা নিয়ে প্রথমত যে অ্যানালিসিসটা আছে সেটা আমরা অলরেডি অনেকবার পড়েছি। সেটা হচ্ছে কালকেও আমরা এডিটোরিয়ালে অ্যানালিসিস করেছি যে পেহেলগ্রামের যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে তার কনসিকুয়েন্স কি আছে। সেন্ড মেসেজেস সেই জায়গায় দাঁড়িয়ে নিউ দিল্লি মাস্ট অ্যাক্ট ইন কনসার্ট উইথ শ্রীনগর টু আইসোলেট টেররিস্ট। আমরা এই জায়গাটা খুব বেশি ডিটেলসে পড়বো না, বাট জাস্ট আমরা বলে দিচ্ছি যে এখানে কি অ্যানাউন্সমেন্ট করা আছে বা এডিটোরিয়ালের মুখ্যত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে আফটার মাথ অফ দ্য যে গ্রুসাম টেরর ইনসিডেন্টটা হয়েছে পেহেলগ্রামে, সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া মাস্ট হিয়ার ক্লিয়ারলি দ্য মেসেজ, কি মেসেজ দিতে চাওয়া হয়েছে এই হেনাস ক্রাইমের মাধ্যমে, সেই মেসেজটাকে কিন্তু ইন্ডিয়াকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। নাও নেক্সট পোর্শন, বাই টার্গেটিং দ্য টুরিস্ট by religion and killing them in the cold blood, the terrorists have sought to undermine India's plurality and what the country stands for. অর্থাৎ এই যে রিলিজিয়ান স্পেসিফিক এই যে কিলিংটা মাসাকা হয়েছে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে
ইন্ডিয়াকে কিন্তু বুঝতে হবে যে এখানে কিন্তু ইন্ডিয়ার প্লুরালিটি এবং সেই কান্ট্রির যে ইউনিটির ওপর এটা কিন্তু অ্যাটাক বাই কিলিং a local Kashmiri who tried to help the hapless tourist সেই জায়গা থেকে দাঁড়িয়ে by targeting people in a popular location that benefits the Kashmir economy আমি কালকেও এই জিনিসটা নিয়ে ডিসকাস করা হয়েছিল অ্যাটাকার্সটা কিন্তু হার্ম করতে চেয়েছে the livelihood of the thousands of the Kashmiris dependent on the tourism by choosing to attack the unarmed tourists at the time when the US president was visiting India সেখান থেকে তারা কি করার চেষ্টা হয়েছে undermine the perception that economic activity had returned to normalcy after that tumultuous period following the abrogation of the special status of the Jammu Kashmir অর্থাৎ আর্টিকেল 370 এর অ্যাব্রোগেশনের পর যখন কাশ্মীরে একটা নরমালসি রিস্টোরেশন হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ইকোনমিক অ্যাক্টিভিটিকে শাটডাউন করার জন্য এটা কিন্তু একটা টার্গেটেড কিলিং নাও দ্য ট্র্যাজিক বাই প্রোডাক্ট অফ দ্য কিলিং ইজ নাও ফিয়ার অফ দ্য পসিবিলিটি দ্যাট সাচ অ্যাটাক অন দ্য টুরিস্ট মে রিকার এখানে এই ধরনের অ্যাটাক কিন্তু আবারও ব্যাক করতে পারে অ্যান্ড ইকোনমিক পেন দ্যাট দিস উড কজ অর্ডিনারি কাশ্মীরিজ তাহলে এই যে জায়গাতে এই ধরনের বারংবার যদি টেররিস্ট অ্যাটাক হয় নর্মাল টুরিস্ট প্লেসে যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু এটা কাশ্মীরের অর্ডিনারি যে ইকোনমিক পেন সেটাকে কিন্তু আবার ব্যাক করাতে পারে নাও নিউ দিল্লি অ্যান্ড দ্য শ্রীনগর রেসপন্স মাস্ট কিপ দিস ইন মাইন্ড এবং তাই ইন্ডিয়াকে কিন্তু অলওয়েজ এই জিনিসটাকে কিন্তু মানে মাইন্ডে রাখতে হবে অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস দ্য মিটিগেশন অফ ফিয়ার অ্যান্ড সেন্ড এ ক্লিয়ার মেসেজ কি মেসেজ দ্য পিপল অফ ইন্ডিয়া ইনক্লুডিং কাশ্মীরিজ আর ইউনাইটেড এগেইনস্ট টেরর অর্থাৎ ইন্ডিয়ার এরকম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড হওয়া উচিত উই দ্য পিপল অফ ইন্ডিয়া ইনক্লুডিং দ্য কাশ্মীর we are united against the terror সেখান থেকে দাঁড়িয়ে ফলোইং দ্য অ্যাটাকস নিউ দিল্লি কিন্তু যে জায়গাটায় ইউজ করতে চাইছে হ্যাজ sought to use strong diplomatic measures available in its arsenal মানে কি অস্ত্রাগার against the Pakistan it is well known that such terror attack are almost always carried out by radicalized element who are trained by Islamabad covert agencies অর্থাৎ দেখা যাচ্ছে এই যে টেরর অ্যাটাক গুলো হচ্ছে সেটা ইসলামাবাদের যে কোভার্ট মানে কি ওভার্ট অ্যান্ড কোভার্টের মধ্যে কি কোভার্ট মানে কিন্তু কভার্ড অর্থাৎ যে এজেন্সিগুলো কিন্তু সাইলেন্টলি কাজ করছে মানে আন্ডার কভার যে এজেন্সিগুলো সেই এজেন্সিগুলো ট্রেন্ড র্যাডিক্যালাইজড টেররিস্ট গ্রুপ দ্বারাই কিন্তু এই অ্যাটাক বারবার হচ্ছে অ্যাজ ইট টার্নস আউট দ্য মিওর অ্যাবসেন্স অফ স্পেকটাকুলার ভায়োলেন্স ক্যান নট বি টার্ন নর্মালসি অর্থাৎ এইখানে যে স্পেকটাকুলার কোনো ভায়োলেন্স হচ্ছে না অর্থাৎ ভিজিবল কোনো ভায়োলেন্স কাশ্মীর বা জম্মু কাশ্মীরে হচ্ছে না তার মানেই যে এটা নর্মালসি এটা নয় তার মানে নর্মালসি কি নর্মালসি ইজ এ রিলেটিভ টার্ম ইট ইজ এ ভেরি রিলেটিভ টার্ম যেরকম হ্যাপিনেস ইজ এ ভেরি রিলেটিভ টার্ম নর্মালসি ইজ অলসো ভেরি রিলেটিভ টার্ম এবং নর্মালসি অ্যানাউন্স করার থেকে এটা বেটার কি ইট ইজ এক্সপিরিয়েন্স অর্থাৎ একটা জায়গায় নর্মালসি আছে কাশ্মীরে নর্মালসি আছে এটা বলে দেওয়া মানে ইট ইজ নট দ্য এন্ড বাট এটাকে এক্সপিরিয়েন্স করা দেখো মানুষগুলো কিন্তু সেই বিশ্বাসে সেই জম্মু কাশ্মীরে গেছিল যে নর্মালসি may be bad but the experience was the bitter experience but not the better experience while the large scale violence militancy that was seen in the 1990s never happened despite the unpopularity of this decision the uneasy calm was reflected in the sporadic incidents of the terrorism targeting the Kashmiri Pandit migrant security forces in new areas that were bereft of the militancy অর্থাৎ বিভিন্ন যে পকেটস অফ স্পোরাডিক ইনসিডেন্টস স্পোরাডিক মানে বিচ্ছিন্ন ইনসিডেন্ট এটা কিন্তু বোঝাচ্ছে যে কাশ্মীর কিন্তু স্টিল নর্মালসিতে ব্যাক করেনি উইথ সিগনিফিক্যান্ট কার্ভস অন political activity there was little outlet even for demands related to the governance for the citizens অর্থাৎ এখানে কিন্তু পার্টিকুলার ডিমান্ড আসবে টু ব্রিং ব্যাক দ্য গভর্নেন্স যেটা জম্মু কাশ্মীরে কিন্তু এখনো ঠিকঠাকভাবে স্ট্যাবলিশ হয়নি দ্য কন্ডাক্ট অফ লোকসভা ইলেকশন অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট ম্যান্ডেট অ্যাসেম্বলি ইলেকশন প্রসেস অ্যালাউড ফর সাম এক্সপ্রেশন অফ ভয়েসেস ইন দ্য ভ্যালি অর্থাৎ এই যে লোকসভা ইলেকশন হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের ম্যান্ডেট ওয়াইজ যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু সেখানকার লোকাল মানুষদের কিছুটা ভয়েস দেওয়া হয়েছিল ফর দ্য expression to express their voices but it is a stretch to say that this was normalcy but এত কিছুর পর সেখানে ইলেকশন হয়েছে হয়তো সেখানে সাধারণ টুরিস্টরা যাচ্ছিল ট্যুরিজম ওয়াজ রিভাইভিং বাট নট দ্য কেস অফ
complete normalcy is back. The Union government must work in concert with the Jammu Kashmir government, empower Jammu Kashmir by restoring statehood and assert this cohesion to isolate radical violent element threatening the livelihood of the Kashmiris and the lives of the tourists visiting the Serin Valley. অর্থাৎ এই পুরো জায়গাটায় তাহলে দাঁড়িয়ে আমরা বুঝতে পারলাম যে কি এডিটোরিয়ালটাই লেখা হয়েছে। হোপফুলি ক্লিয়ার। নাও কামিং টু দ্য নেক্সট আর্টিকেল যেটা আমি ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে দেখো ফ্রিডম অ্যান্ড পাওয়ার, এটা আমরা বাদ দেবো। আমরা যেটা পড়বো যে ইউএস গভর্নমেন্টের যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে তার ইম্প্যাক্ট গ্লোবাল ইকোনমিতে কিরকম সেই বিষয়ে একটা আর্টিকেল এখানে পাবলিশ করা হয়েছে। ফার্স্ট অফ অল, ইফ ইউ স্টার্ট রিডিং, দ্য রিসেন্টলি অ্যানাউন্সড রেসিপ্রোকাল ট্যারিফ বাই দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাভ লেড টু এ ডিক্লাইন ইন দ্য প্রাইসেস অফ কি commodities include crude oil, volatility and a downturn in the stock market. জবে থেকে since the announcement যেখান থেকে ইউএস প্রেসিডেন্ট ট্যারিফ ইম্পোজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের যে কি কমোডিটিস প্রাইস, অয়েলের প্রাইস, স্টক মার্কেট কিন্তু ডাউনওয়ার্ড টেন্ডেন্সিতে গেছে। নাও ক্রুড অয়েলের প্রাইস কিন্তু হ্যাভ ডিক্লাইন বাই নিয়ারলি 14%. This drop is driven by fears that the global economy, particularly trade between the major economies, may slow down. কেন এই গ্লোবাল ইকোনমি কেন নিচের দিকে যাচ্ছে? কারণ মনে করা হচ্ছে এই ট্যারিফের ফলে গ্লোবাল ট্রেড কিন্তু নিচের দিকে আসবে এবং স্লো ডাউন হবে, হুইচ কুড লিড টু রিডিউস দ্য ডিমান্ড ফর অয়েল। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্লোবাল ইকোনমি যখন স্লো ডাউন হবে সেখান থেকে কিন্তু অয়েলের প্রাইসও কিন্তু বা অয়েলের ডিমান্ডও কিন্তু কমবে। দিস রেসপন্সেস টু দ্য অ্যানাউন্সমেন্ট হ্যাভ রিএনফোর্স দ্য কনসার্ন দ্যাট এ ফুল স্কেল গ্লোবাল ট্রেড ওয়ার ইজ নাও আন্ডারওয়ে। এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে বোঝা যাচ্ছে যে গ্লোবাল ট্রেড ওয়ারফেয়ার কিন্তু চালু হয়ে গেছে। নিউ ট্রেড টেনশন কুড লিড টু হাই ইনফ্লেশন, স্লো ইকোনমিক গ্রোথ এবং স্ক্যালেটিং ডিসপুট। এই যে ট্রেড ডিসিশনটা নেওয়া হচ্ছে এটার মাধ্যমে কি কি কনসিকুয়েন্স হবে? ইনফ্লেশন বাড়বে, ইকোনমি স্লো ডাউন হবে এবং ডিসপুট বিটুইন দ্য কান্ট্রিজ এগুলো আরও ফিউচারে বাড়বে। মোর ইম্পর্টেন্টলি কি অ্যানাউন্সমেন্ট হ্যাজ আশার্ড ইন, অর্থাৎ আশার মানে কিন্তু প্রবেশ করা, আশার্ড ইন অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ আনসার্টেনটি ওপেনিং আপ নিউ চ্যালেঞ্জেস টু দ্য ইকোনমিক পলিসি মেকিং। অর্থাৎ নতুন নতুন চ্যালেঞ্জের সামনে আসবে। নাও এই যে মেল যে চ্যালেঞ্জেস ইউএস যে রেসিপ্রোকাল যে ট্যারিফ দিয়েছে সেটা কারা ফেস করবে? লোয়ার ইনকাম কান্ট্রিজ, যারা কিন্তু দেখো লোয়ার ইনকাম কান্ট্রি ওয়ান ফেস এ ডাবল ডিসঅ্যাডভান্টেজ। দে হ্যাভ টু কোপ উইথ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার হোয়াইল অ্যাড্রেসিং দ্য প্রেসিং ডোমেস্টিক ইকোনমিক ইস্যু। অর্থাৎ তাদের যখন এই গ্লোবাল ট্রেড ওয়ারের সাথেও যুদ্ধ করতে হবে, বাট অন দি সেম টাইম তারা কিন্তু দে হ্যাভ টু স্ট্রাগল উইথ দেয়ার internal economic crisis, domestic crisis. Now reciprocal tariff এর রোল কি? reciprocal tariff কাকে বলে? It is a tariff বা it is a tax that one country places on the other in response to the similar action taken by the country. অর্থাৎ বলা হচ্ছে সাপোজ এ কান্ট্রি বি কান্ট্রির উপর একটা ট্যাক্স ইম্পোজ করেছে অফ 5%, অর্থাৎ এ কান্ট্রির প্রোডাক্ট যখন বি কান্ট্রিতে বি কান্ট্রির প্রোডাক্ট যখন এ কান্ট্রিতে বিক্রি হবে তখন 5% এক্সট্রা ট্যাক্স হবে, অর্থাৎ 100 টাকার জিনিস 105 টাকায় হবে। ইন দ্য কন্ট্রারি যদি তখন বি কান্ট্রি একটা সার্টেন পার্সেন্টেজ অফ ট্যারিফ, ধরে X% অফ ট্যারিফ ইম্পোজ করে, তখন সেটাকে বলা হয় রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা কিন্তু ইউএস গভর্নমেন্ট ইম্পোজ করেছে। এর র্যাশনাল কি আছে? কেন এই ধরনের রেসপন্স নেওয়া হয়? ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য লোকাল বিজনেস, প্রিজার্ভ জব এবং ফিক্স দ্য ট্রেড ইমব্যালেন্স। অর্থাৎ ট্রেড ইমব্যালেন্স, ব্যবসা বাণিজ্যের যে ইমব্যালেন্স সেইটাকে বাঁচানোর জন্য, লোকাল বিজনেসকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফকে কান্ট্রি ইম্পোজ করে। দো দ্য আইডিয়া বিহাইন্ড দ্য রেসিপ্রোকাল ট্যারিফ ইজ টু ক্রিয়েট দ্য ব্যালেন্স ইন ট্রেড। অর্থাৎ যদিও দ্য ইনিশিয়াল আইডিয়া বা সুপারফিশিয়াল আইডিয়া কি ব্যালেন্স, ট্রেড জায়গাটাকে ব্যালেন্স করা, বাট দে ক্যান লিড টু এ ব্যাক অ্যান্ড ফোর্থ increase in the trade barriers with negative impact on both economy. কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এখানে ট্রেড ব্যারিয়ার এত বেড়ে যায় যে কোনো দুটো কান্ট্রির মধ্যে এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ ইউজ করলে কোনো কান্ট্রির মধ্যে কিন্তু ট্রেড ফেসিলিটেট হয় না, বরং একটা ট্রেড হিন্ড্রেন্স হয় এবং সেটা কিন্তু লং টার্মে কিন্তু আমাদের ইকোনমিকে কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করে। দ্য এভলিউশন অফ দ্য রেসিপ্রোকাল ট্যারিফ ক্যান বি ট্রেসড টু when countries began using tariff to shield their local industry, boost economic growth and negotiate better trade deals. এই জায়গা থেকে দাঁড়িয়ে ইকোনমিক গ্রোথ এবং লোকাল ইন্ডাস্ট্রিকে সিল করার পারপাস নিয়ে কিন্তু এভলিউশন হয়েছিল কিসের?
reciprocal tariff but এখান থেকে while the reciprocal tariffs can help local industry in the short run they lead to higher prices for consumer, disrupt supply chain and slow down growth কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের reciprocal tariff হলে একটা কান্ট্রির গ্রোথ কিন্তু কমে যায় now they now serve as protective measures on the or the negotiation tool now targeting Asia কে টার্গেট করা হচ্ছে কিভাবে এই যে ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে বাই দ্য ইউএস গভর্নমেন্ট দুটো অ্যাসপেক্ট ফার্স্ট no other regions have been hit as hard as the South Asia and the Southeast Asia বিভিন্ন সময় দেখো ইউএস গভর্নমেন্টের তরফ থেকে কিভাবে ইম্পোজ করা হচ্ছে ট্যারিফ US export to the US contribute around 30% of the Vietnam GDP এবং 25% of the Cambodia তাহলে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার যদি জিডিপি দেখি তার 30% এবং 25% কিসের ওপর ডিপেন্ডেন্ট ইউএস এক্সপোর্টের ওপর ডিপেন্ডেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার ওপর ইউএস কিন্তু কত পার্সেন্ট ট্যারিফ দিয়েছে অ্যাজ হাই অ্যাজ 46 অ্যান্ড 49% নাও থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স সিঙ্গাপুরের মতো কান্ট্রিরা দে হ্যাভ বিন হিট বাই দ্য ট্যারিফ অর ভেরিয়াস ম্যাগনিটিউড এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেটেস্ট থ্রেট কিন্তু পড়েছে কম্বোডিয়ার ওপর কীরকমভাবে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে ক্লোথিং তৈরি হয় সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় এমপ্লয়ি কিন্তু আছে কম্বোডিয়ার প্রায় 7,50,000 এমপ্লয়ি দে আর ওয়ার্কিং ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং দে আর ফেসিং দ্য ক্রুশিয়াল মানে প্রবলেমস রিগার্ডিং ইন প্রোভাইডিং দ্য স্টেডি ইনকাম টু দ্য পুয়ার তাহলে এই ট্যারিফের জন্য যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা খুবই স্লো ডাউন হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কিন্তু জব ক্রাইসিস তৈরি হচ্ছে ইন দ্য কান্ট্রিজ অফ দ্য কম্বোডিয়া Thousands of jobs in this sector are now likely to be lost. The smaller economies of the Southeast Asia are not in a position to retaliate unlike China. Chinaর মতো যখন big giant একটা country in the এশিয়া তারা কিন্তু কোপ আপ করে নিতে পারবে উইথ দ্য ট্যারিফ সিস্টেম কিন্তু স্মলার কান্ট্রি লাইক কম্বোডিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া they are the worst sufferer of the decision. Now the economics can only negotiate and the interest of the US would primarily guide such negotiations. এদের কিন্তু অবশ্যই negotiations করতে হবে how they can cope or they can come out from the situation. Now এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু US গভর্নমেন্ট প্রত্যেকটা every country in the globe তাদের উপর একটা বেস ট্যারিফ ইউজ করেছে 10% এবং এই পুরো ঘটনাটা এবং লাস্ট যে পোর্শনটা আমরা যদি দেখি প্রসপেক্ট ফর দ্য ইন্ডিয়াকে কিভাবে এই জায়গাটা হ্যান্ডেল করতে হবে সেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখব দ্য প্রপোজ ট্যারিফ আর এক্সপেক্টেড টু ডেলিভার এ ব্লো টু ইন্ডিয়াস মার্চেন্ডাইজ এক্সপোর্ট টু দ্য ইউএস ইন্ডিয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাবে এই ধরনের ট্যারিফ যদি ইফ ইমপ্লিমেন্টেড দেন ইন্ডিয়া কুড সি এ 7.76 বিলিয়ন ড্রপ অ্যারাউন্ড 6.4% ড্রপ ইন দ্য এক্সপোর্ট ইউএসকে ইন্ডিয়া যেটা করছে অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেট সেই জায়গাটা ইন্ডিয়া লস করবে নাও বলা হচ্ছে দিস আন্ডারস্কোরস দ্য নিড ফর ইন্ডিয়া টু ব্রডেন আপ দ্য ট্রেড বেস নেসেসিটেটিং দ্য সুইফট ট্রেড পলিসি অ্যাকশন অর্থাৎ ইন্ডিয়াকে কিন্তু তার ট্রেড পলিসি অ্যাকশনকে আরো বৃহৎ করতে হবে আরো বড় করতে হবে ইউএস এর পাশাপাশি অন্য কান্ট্রির সাথেও কিন্তু ট্রেড ডিল সাইন করতে হবে ইন্ডিয়া ফার্স্ট কি করতে পারে ইন্ডিয়া হ্যাজ টু সিকিউর এ ব্যালেন্স ট্রেড ডিল উইথ দ্য ইউএস ওয়াইল রিকোয়ারিং কন্টিনিউয়াস নেগোসিয়েশন ইউএস এবং ইন্ডিয়ার সাথে কিন্তু আরো কন্টিনিউয়াস নেগোসিয়েশন করতে হবে সেকেন্ড কি ইট নিডস টু ফাস্ট ট্র্যাক দ্য ট্রেড এগ্রিমেন্ট উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে এবং কানাডা ইন্ডিয়াকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে কানাডার সাথেও কিন্তু ট্রেড রিলেশন স্ট্যাবলিশ করতে হবে এবং সেটাকে এক্সপান্ড করতে হবে থার্ড কি করতে হবে ইট নিডস টু ডিপেন্ড টাইজ উইথ দ্য রাশিয়া জাপান সাউথ কোরিয়া আসিয়ান কান্ট্রি অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস ফোর্থ ইট নিডস টু হ্যান্ডেল টাইজ উইথ দ্য চাইনিজ গভর্নমেন্ট উইথ ডেপনেস অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ইন্টেন্ট অর্থাৎ উইথ স্ট্র্যাটেজি এবং প্রুডেন্ট ডিসিশনের সঙ্গে ইন্ডিয়াকে কিন্তু চায়নার সাথেও ট্রেড রিলেশনকে কিন্তু বেটার জায়গায় নিয়ে যেতে হবে সাম বিলিভ দ্যাট ইন্ডিয়া কুড কনভার্ট দ্য সিচুয়েশন ইন্টু অপরচুনিটি এই যে ট্রেড রিলেশন এই যে ট্যারিফ সেটাকে কিন্তু মানে সামথিং বা সামহাউ ইন্ডিয়া বলা হচ্ছে এই সিচুয়েশনটাকে কিন্তু অপরচুনিটিতে কনভার্ট করবে দিস বিলিভস আর পার্টলি ড্রিভেন বাই দ্য স্পেকটাকুলার সাকসেস অফ দ্য অ্যাপলস আইফোন এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া নাও লাস্ট যে জায়গাটা বলা হচ্ছে গিভেন দিস রিয়েলিটি ক্যাশিং অন দ্য প্রেজেন্ট সিচুয়েশন রিকোয়ার্স ইনর্মাস হোমওয়ার্ক এইখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে পুরো জিনিসটাকে মানে একটা পুরো কোহারেন্ট রিফর্ম দরকার যেখানে কিন্তু র্যাশনালাইজ ট্যারিফ থাকবে জিএসটিকে সিম্পলিফাই করা হবে ইজিয়ার ট্রেড প্রসেস থাকবে এবং ফেয়ার ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য কন্ট্রোল
থাকবে। এই পুরো জিনিসটাকে সিম্পলিফিকেশন অফ দ্য ট্রেড বাউন্ডারিজ, ট্রেড রিলেশন এবং ট্রেড করার জন্য যা যা দরকার সেগুলোকে যদি আমরা কোহারেন্ট উইথ মানে রিফর্ম আনি, দ্যাট ক্যান or they are the prerequisite for such an ambition. India trade relation ke বাড়ানোর জন্য these are the prerequisite. Easier straightforward responses to intensify inward orientation runs the risk of missing the global moment. অর্থাৎ ইন্ডিয়াকে কিন্তু এখন কি করতে হবে, পলিসি রিফর্ম ইজ নিডেড। লাস্ট আমরা যে জায়গাটা ডিসকাস করবো, একটা খুব সুন্দর আর্টিকেল বেরিয়েছে, আমার মনে হলো এটা তোমাদের সাথে ডিসকাস করা উচিত। এটা তোমরা হিউম্যান পার্সপেক্টিভ থেকেই আর্টিকেলটা দেখতে পারো, যেটা হচ্ছে আমরা ট্রিটিং দ্য ডেড উইথ ডিগনিটি। আমরা অনেক সময় দেখি যখন হাসপাতালে ডেড বডি মানে কোনো একজন মানুষ মারা যান, তখন তাদেরকে কিন্তু ডেড বডি হিসেবে ট্রিট করা হয়, নাকি তাদের একটা হিউম্যান বিইং হিসেবে ট্রিট করা হয়। সো এইখানে আর্টিকেলটা লেখা হয়েছে ট্রিটিং দ্য ডেড উইথ ডিগনিটি, অর্থাৎ মৃত মানুষদেরও কিন্তু ডিগনিটির সাথে ট্রিট করা উচিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে, এই যে সোমা বাসু এই এডিটোরিয়ালটা লিখেছেন, ওয়ান্ডারফুলি শি হ্যাজ রিটেন দ্য এডিটোরিয়াল, এবং সেখান থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে, বডিজ আর অফেন অ্যাকর্ডেড লিটিল রেসপেক্ট ইন দ্য গভর্নমেন্ট hospital makes it difficult for the relative to cope, but there is scope for improvement. অর্থাৎ বলা হচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে যেভাবে মানে ডেড বডিকে ট্রিট করা হয় সেটা কিন্তু খুব বেশি ইনহিউম্যান। এখানে বলা হচ্ছে ইন দ্য প্রি প্রাইভেটাইজেশন এরা, অর্থাৎ প্রাইভেটাইজেশন এরার আগে পাবলিক হসপিটালের কি প্রবলেম ছিল, দে ফেস দ্য হিউজ চ্যালেঞ্জেস ইন ম্যানেজিং পেশেন্ট ডিউ টু দ্য ওভার ক্রাউডিং, ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার সাচ এস বেড অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা জানি গভর্নমেন্ট হসপিটালে বেড ক্রাইসিস থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে না, এবং লিমিটেড তাদের রিসোর্স থাকে। কিন্তু 1990s দাঁড়িয়ে this time মানে সেই সময় the 1990s were also the time where frequent epidemics of gastroenteritis রিলেটেড প্রবলেম, কলেরা প্রবলেম কিন্তু বারংবার দিল্লির মতো ক্যাপিটাল সিটিকে কিন্তু অ্যাফেক্ট করতো এবং ক্লেমিং লাইফস অফ অ্যাক্রস দ্য হসপিটালস ইন দ্য সিটি। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়েছে বলে লেখকের বক্তব্য। তিনি কিন্তু দেখো বলা হচ্ছে 1992-তে সাফদারজং হসপিটাল, যেটা সেখানে কিন্তু তিনি ভিজিট করেছিলেন। কিসের জন্য? তিনি কিন্তু সেখানের যে একটা স্টেটাস বা রিপোর্ট, সেই হসপিটালে গভর্নমেন্ট হসপিটালের পেশেন্টদের ওপর একটা রিপোর্ট করার জন্য তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি দেখেছিলেন, তিনি দেখেছিলেন জেনারেল ওয়ার্ড দ্যাট মর্নিং, মানে তিনি যে মর্নিংয়ে গিয়েছিলেন, আমি যদি পুরো লাইনটা রিড করি, অ্যাজ ইজ দ্য কেস ইভেন নাও দ্য জেনারেল ওয়ার্ড দ্যাট মর্নিং 3 decades ago, 30 বছর আগেও ওয়াজ ওভারফ্লোয়িং উইথ দ্য পেশেন্টস, পুরো ঠিক করছে মানুষের ভিড়ে। অ্যামিড দ্য ক্যাওস অ্যাজ আই ওয়ার্কড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দ্য অথর মানে এখানে বলছেন, আই নোটিস দ্যাট 2 people had died, দুজন মানুষ কিন্তু তখন অলরেডি মারা গেছিল সেই জেনারেল ওয়ার্ডের বেডে। অ্যান্ড আই ওয়াজ ডিস্ট্রেসড বাই দ্য সাইট, বাট দেয়ার ওয়াজ সামথিং that would disturb me even more, the insensitivity of the staff. সেখানে মানুষ মারা গেছে, বেডের ওপর একটা মৃতদেহ শুয়ে আছে, কিন্তু সেখানে স্টাফেদের যে ইনসেনসিটিভ বিহেভিয়ার, দ্যাট অ্যাকচুয়ালি হন্ট দ্য অথর। কি বলা হচ্ছে, দ্য প্যারামেডিক্স, নার্স এবং মেডিকোজ অন দ্য ডিউটি, সেই সময় যারা সেখানে ডিউটিতে ছিল, কেয়ার গিভিং অ্যান্ড ডিক্লেয়ারিং ডেথ আর মোস্ট রুটিন বিজনেস। অর্থাৎ তাদের কাছে যেমন কোনো মানুষকে, একটা নর্মাল একটা সুস্থ মানুষকে বা একটা পেশেন্টকে, জীবিত মানুষকে টেক কেয়ার করা, কেয়ার গিভিং করা একটা প্রফেশন, ইকুয়ালি একজন মানুষকে ডেথ বলে ঘোষণা করে দেওয়া ইজ লাইক ভেরি রুটিন বিজনেস। কিন্তু দেয়ার ওয়ার অ্যাট লিস্ট 30 বেডস ইন দ্যাট রুম অ্যান্ড এ মেজরিটি মেড স্পেস ফর মোর দ্যান 1 পেশেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে ওভারবার্ডেন ডক্টর শোড নো আর্জেন্সি ইন কামিং টু দ্য বেড ওয়্যার দ্য বডি লে স্টিল। অর্থাৎ এখানে যে সমস্ত ডক্টর আছে তারাও ইভেন যে সমস্ত বেডগুলোতে মৃতদেহ পড়ে আছে তাদের কাছে আসার প্রয়োজনীয়তা বা আর্জেন্সি দেখাচ্ছিলেন না। এখানে তিনি বলেছেন যে ম্যান্ডেটরি পেপার ওয়ার্ক যখন কমপ্লিট হয় তখন যে কাজটা করা হচ্ছিল সেটা হচ্ছে দেয়ার ওয়াজ এ ফ্লারি অফ অ্যাক্টিভিটি। কি বলা হচ্ছে, বেড নাম্বার 2 वाले को बोरे में पैक कर दो जल्दी। অর্থাৎ বলা হচ্ছে প্যাক দ্য ম্যান ইন দ্য বেড নাম্বার 2 ইন দ্য স্যাক কুইকলি। অর্থাৎ তা বলা হচ্ছে যে বস্তার মধ্যে এক্ষুনি এই মানে বডিটাকে তুলে দেওয়া হোক, জাস্ট বডিটাকে তুলে দেওয়া হোক। এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, দ্যাট অ্যাকচুয়ালি সাউটেড এ টেকনিশিয়ান অ্যাক্রস দ্য রুম।
নাও এইখান থেকে দেখা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু দেখলেন দ্য বডিকে সুইফটলি জুট ব্যাগের মধ্যে পুরে দেওয়া হলো। আই হ্যাড নো কানেকশন উইথ দ্য পেশেন্ট বাট আই ওয়াজ অ্যাবসেন্ট। এই যে জিনিসটা তিনি দেখলেন সেই জায়গা থেকে তিনি কিন্তু প্রশ্ন করেছেন, হোয়াই ওয়াজ এ বডি বিং ট্রিটেড ইন সাচ এ ইনহিউম্যান অ্যান্ড আনডিগনিফাইড ম্যানার? দ্য নেক্সট সেট অফ পেশেন্ট ওয়াজ ইমিডিয়েটলি ব্রট ইন টু অকুপাই দ্য বেড। এবং সেই মৃতদেহটাকে বস্তায় পুরে সরিয়ে দেওয়া হলো এবং ইমিডিয়েটলি সেখানে কিন্তু আরেকটা পেশেন্টকে অ্যাডমিশন করে দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বলছেন এটা শুধু গভর্নমেন্ট হসপিটাল না, ইভেন বড় যে সমস্ত আমাদের মর্চুয়ারি থাকে গভর্নমেন্ট হসপিটালে লাইক এইমসের যে মর্চুয়ারি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের একটা ট্র্যাজিক সিনারিও কিন্তু তিনি দেখতে পায়, যেখানে কিন্তু বডিজকে ধরো সেখানে একটা ফায়ার ট্র্যাজেডি হয়েছিল, যেখানে পর দেখা গেছিল বডিজ ওয়ার ফ্লাই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড rendered the air, অর্থাৎ বডিগুলোকে জাস্ট ওয়ার্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুড়ে দেওয়া হচ্ছিল এবং যে আত্মনাদ সেটা কিন্তু বাতাসে ভেসে উঠছিল। তো এই জায়গা থেকে বলা হচ্ছে টু এক্সিস্ট ইমোশনালি ফ্রম সাচ সিচুয়েশন, সেই জায়গা থেকে সেই সিচুয়েশন থেকে এক্সিস্ট করে বেরিয়ে আসা। এক মিনিট, ইজ নট ইজি ফর দ্য রিপোর্টার্স। একটা রিপোর্টারের ক্ষেত্রেও সেই কাজগুলো করা খুব একটা মানে সহজ নয়। দে উড অ্যাকনলেজ দ্যাট এমপ্যাথি ইজ ক্রুশিয়াল ইন দ্য হেলথ কেয়ার বাট উড অলসো সাইড দ্য মেনি ব্যারিয়ার্স দে ফেস। বিভিন্ন সময় তিনি বলছেন যে তিনি তার ডক্টর ফ্রেন্ডসদের জিজ্ঞাসা করেছেন যে এইভাবে ইনহিউম্যান তো মানে ম্যানার্সে কেন ডেড বডিকে হ্যান্ডেল করা হয়। সেই জায়গায় কিন্তু ডক্টরসরা বলেছে যে এমপ্যাথি হচ্ছে হেলথ কেয়ারে ক্রুশিয়াল, কিন্তু সবসময় সেটাকে দেখানো সম্ভব নয়। কেন? প্র্যাকটিক্যাল কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, যেরকম টাইম কনস্ট্রেন্ট, হেভি ওয়ার্কলোড, স্ট্রেস, বার্ন আউট অ্যান্ড ইমোশনাল এক্সর্শন দ্যাট মেড ইট ইম্পসিবল ফর দেম টু ডেমনস্ট্রেট ইট। অর্থাৎ এত রুগীর প্রেশার, এত স্ট্রেস, ওয়ার্কলোড, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিভিজুয়াল একটা ডেড বডি বা একজন ডেড ব্যক্তির কাছে কিন্তু সেই ডিগনিটি দেখানো তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট এটাই বলা যে ফলোইং এ ডেথ বিলস আর ব্রট আউট কুইকলি অ্যান্ড বেডস ভ্যাকেটেড। অর্থাৎ কেউ একজন মারা গেলে হসপিটালের সঙ্গে সঙ্গে বিলস রেডি করে দেওয়া হয়, বেড ভ্যাকেট করে দেওয়া হয়, লিভিং দ্য অ্যাফেক্টেড ফ্যামিলি হেল্পলেস। কিন্তু যে মানুষ, যে পরিবারটা সেই মানুষকে হারালো, তাদের যে হেল্পলেস কন্ডিশন সেটাকে টেক কেয়ার মতো মিনিমাম সময়ও থাকে না। ওয়াই কান্ট হসপিটাল বি গ্রাউন্ডেড ইন কমফর্ট অ্যান্ড দ্য ডিগনিটি? নাও আই ওয়াজ ওয়ান্স টোল্ড দেয়ার ইজ আননেসেসারি সাফারিং বিকজ এ ডাইং পেশেন্ট ইজ অফেন ভিউড অ্যাজ এ ফেলিওর। কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সময় যে সমস্ত বডিকে কিন্তু যে বডিগুলোকে দেখো, আই ওয়ান্ডার কুড এ ডিপার্টমেন্ট স্ট্যাবলিশড জাস্ট টু হ্যান্ডেল বডিজ অ্যাড্রেস দ্য গ্যাপ। বলা হচ্ছে তাহলে হসপিটালে এমন কোনো কি ডিপার্টমেন্ট তৈরি করা যায় না যারা এই ধরনের বডিকে উইথ প্রপার হিউম্যানিটি ট্রিট করা হোক, সেই ধরনের কি সিস্টেম তৈরি করা যায় না? এন্ড অফ লাইফ কেয়ার ইজ নট ইয়েট ফুললি রিয়েলাইজড ইন আওয়ার হসপিটাল। Now it is important to talk to those in the যে মর্নিং ফেজে আছে, যারা কিন্তু মানে সেই বিধ্বস্ত অবস্থায় আছে, অ্যান্ড ট্রিট এ বডি উইথ দ্য ডিগনিটি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে এদের সাথে ডিগনিটি ওয়াইজ একটা ফ্যামিলিকে ডিল করা উচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা মৃতদেহকেও ডিল করা উচিত। সো দিস ইজ হোয়াট ইট ইজ রিটেন ইন দ্য নিউজ পেপার। হোপফুলি তোমরা বুঝতে পারলে এটা একটা মরাল গ্রাউন্ডে আমার মনে হলো বলাটা দরকার, এবং সত্যিকারে অনেক সময় দেখা যায় যেটা খুব প্যাথেটিক সিচুয়েশন। নেক্সট কামিং টু দ্য একটা লাস্ট আমরা নিউজের একটা ছবির নিচের অংশটা করব, যেখানে এক সেকেন্ড দেখো, এখানে একটা পার্টিকুলার ট্রাইবের নাম মেনশন করা হয়েছে। তোমরা যদি একবার দেখে রাখো আমার মনে হয় ভালো। এই যে ফটোটা দেয়া আছে, এখানে একটা পার্টিকুলার ট্রাইবাল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। পরীক্ষার পার্সপেক্টিভে একটু দেখে রেখো। এটা উড়িষ্যার একটা পার্টিকুলার ট্রাইবাল কমিউনিটি, যারা কিন্তু ম্যাঙ্গো হারভেস্টকে সেলিব্রেট করছিল বাই সেলিব্রেটিং থ্রু দ্য ডান্স ফর্ম। সেখানে কিন্তু উইমেনরা যে কমিউনিটি থেকে বিলং করতো, সেই ট্রাইবাল কমিউনিটির নাম হচ্ছে কিন্তু লাঞ্জিয়া সাওরা। মেবি আই প্রোনাউন্সিয়েট মানে ভুলভাবে হয়তো প্রোনাউন্সিয়েট করলাম, বাট আমার কাছে এই ট্রাইবাল কমিউনিটিটা একদম নতুন। আমার মনে হলো WBCS এর মতো পরীক্ষা, ইভেন অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনে এই ধরনের একটা ট্রাইবাল কমিউনিটি নিয়ে জিজ্ঞাসা করা যেতে পারে। তো বি অ্যাওয়ার অফ দ্যাট ফ্যাক্ট। লাস্ট আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আমাদের আনন্দবাজারের এডিটোরিয়াল। যে জায়গাটা আমরা পড়বো, দেখো এই কাশ্মীর নিয়ে অলরেডি আমরা অনেকগুলো আলোচনা করেছি, হোপফুলি সেটা পড়ার দরকার নেই। আমরা যে আর্টিকেলটা পড়বো সেটা হচ্ছে দূষণের ফলে।
অ্যাকচুয়ালি আমাদের যে ভেহিকেল পলিউশন হয়, আমরা রাস্তাঘাটে যে গাড়ি চালাই সেখান থেকে যে দূষণ হয়, তার সেখান থেকে একটা আর্টিকেল এটা বলা হয়েছে, কিছু ইনফরমেশন আছে। দেখো বলা হয়েছে পুরনো গাড়ি ব্যবহার এবং পরিবেশ সংক্রান্ত প্রশ্নে আপাতভাবে কি করা হয়, পুরনো গাড়ির ক্ষেত্রে ভারত সরকারের দুটো নিয়ম আছে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক ধরনের, যে ধরনের ট্রাক, ধরো বড় বড় যে সমস্ত গাড়িগুলো যায় তার একটা নিয়ম হয়, আবার পার্সোনাল যে কার আমরা ভেহিকেল ইউজ করি তার একটা নিয়ম হয়। কি দু রকমের বয়স সীমা ধার্য করা হয়। ভলেন্টারি ভেহিকেল ফ্লিট মডার্নাইজেশন প্রোগ্রাম অনুযায়ী, অর্থাৎ গাড়িকে মডার্নাইজেশন করতে হবে, সেই প্রোগ্রাম যেটা রান করে সেই অনুযায়ী একটা পার্সোনাল কার বা ব্যক্তিগত গাড়িতে কিন্তু বলা হচ্ছে পেট্রোলেই চলুক বা ডিজেলেই চলুক সেই গাড়ি 15 বছরের পর কিন্তু তার রেজিস্ট্রেশন করানো ম্যান্ডেটরি। আর পরবর্তী অনুমোদনের মেয়াদ হবে কিন্তু মাত্র 5 বছর, অর্থাৎ 15 বছর একটা গাড়ি চলবে, আফটার 15 বছর নিউলি রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই নিউলি রেজিস্ট্রেশনের পর এক্সট্রা যে মেয়াদ পাবে সেই গাড়িটা সেটা হচ্ছে অনলি ফর 5 ইয়ার্স। নাও 20 বছরের পরেও সেই গাড়ি চালাতে চাইলে সেই গাড়িতে অবশ্যই প্রতি 5 বছর অন্তর স্বাস্থ্য পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ 5 বছর পর সেই গাড়ি যদি চালাতে হয় সেই গাড়ির কিন্তু হেলথ কোয়ালিটি কিন্তু চেক করা হবে, তার সেই গাড়ি ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। এরপর সমস্যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, এই সময়ে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যে গাড়িগুলো পুরনো, রাস্তায় চলার যোগ্য বা স্বাস্থ্য ভালো বলে সরকারি শংসাপত্র পেয়ে যাচ্ছে, অর্থাৎ 20 বছরের পর যখন সেই গাড়ির ওভারঅল কন্ডিশন চেক করা হচ্ছে, গভর্নমেন্ট সাইড থেকে বলে দেওয়া হচ্ছে দ্য কার ইজ ফিট, অর্থাৎ সেটা কিন্তু রাস্তাঘাটে চলার যোগ্য। সমস্যা হচ্ছে সেই যোগ্য গাড়িটি যখন পলিউশন সার্টিফিকেট নিতে যাচ্ছে, অর্থাৎ দূষণ পরীক্ষায় যাচ্ছে, তখন সেই গাড়িটাকে কিন্তু পাশ করানো হচ্ছে না। ফলত দেখা যাচ্ছে মোটা অঙ্কে জরিমানা চাপছে গাড়ির মালিকের ওপর, অর্থাৎ 20 বছরের পুরনো গাড়ি নিয়ে বেরোচ্ছে এবং পলিউশন সার্টিফিকেট না থাকার জন্য কিন্তু সেখানে ফাইন ইম্পোজ করা হচ্ছে। তাহলে সাধারণ নিয়মে ফিট সার্টিফিকেট পেতে গেলে দূষণ সংক্রান্ত পরীক্ষায় পাশ করতেই হয়, সুতরাং শংসাপ্রাপ্ত গাড়ি কেন পরবর্তীকালে দূষণ পরীক্ষায় ফেল করছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে পুরনো গাড়ির দূষণ ঘটানোর যে ক্ষমতা, পাওয়ার টু ক্রিয়েট দ্য পলিউশন, একটা গাড়ি কতটা পলিউশন করছে সেই জায়গায় দাঁড়িয়ে আধুনিক যে BS6 মডেলের যে গাড়ির তুলনায় অনেক গুণ বেশি কিন্তু এই পুরনো গাড়ি পলিউশন করে। এর ফলে কি হচ্ছে, বৃহৎ যে শহরগুলো, মেট্রোপলিটন যে সিটিসগুলো আছে, বায়ু দূষণের মাত্রা কিন্তু উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। কেন্দ্র প্রদত্ত পরিসংখ্যান কি জানাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরিসংখ্যান কি জানাচ্ছে, দেশের মোট যানবাহনের মধ্যে পুরনো গাড়ি মাত্র 5%, অথচ এই 5% পুরনো গাড়ির জন্য মোট পলিউশনের 65 থেকে 70% পলিউশন কিন্তু রেসপন্সিবল। এই দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র তো বটেই, রাজ্য সরকারগুলোরও কিন্তু অবশ্যই পালনীয় কর্তব্য আছে। পুরনো গাড়ি যদি সেই দূষণ নিয়ন্ত্রণের মাপকাঠিগুলোকে উত্তীর্ণ করতে না পারে, তাহলে প্রথমেই তার ফিট সার্টিফিকেট বাতিল করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। লাস্ট, পুরনো গাড়ির আবেগকে যদি গুরুত্ব দিতেই হয় তবে এ সংক্রান্ত নিয়মগুলিকে কঠোরভাবে পালন করা প্রয়োজনে গ্রিন ট্যাক্সের পরিমাণ বাড়াতে হবে, অথবা স্বাস্থ্য পরীক্ষার সময়সীমাটিকে আরো সংক্ষিপ্ত করা যায় কিনা সরকারকে সেভাবে ভাবতে হবে। আর একটা কি বলা হয়েছে, লাস্ট বলা হয়েছে বায়ু দূষণ জনস্বাস্থ্যের ক্ষেত্রে অভিশাপ স্বরূপ, তাই তাকে সর্বতোভাবে রোধ করায় দূষণ ক্লান্ত পৃথিবীর এক প্রান্তের প্রশাসকের মূল লক্ষ্য হওয়া আবশ্যক। এই হচ্ছে পুরো আর্টিকেলটা। লাস্ট যে আর্টিকেলটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে জাতিভেদের রোগটা যায়নি। কালকেও আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করলাম, তোমরা দেখে নেবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোনায় কোনায় সমাজে যে জাতিভেদ প্রথা আছে, সেই জাতিভেদ প্রথার বঞ্চনায় কিন্তু বিভিন্ন পরিবার ওতপ্রোতভাবে জড়িত। এই দেশের জাতির ভিত্তিতে কিন্তু পেশা দেয়া আজও বিদ্যমান। একটি ঘটনা বলা হচ্ছে যে অকুপেশনের ভিত্তিতে একটা শহরের বিলাসবহুল যে আবাসন, সেখানে একটি মেয়েকে আবাসনের লিফট ইউজ করতে দেওয়া হয়নি। কেন? কারণ ওইখানের যে মেয়েটি, তিনি কিন্তু একটা গাড়ি চালকের মেয়ে, তাই তিনি কিন্তু ওই ফ্ল্যাটের লিফট ইউজ করতে পারবেন না। অর্থাৎ সেই জাতিভেদ প্রথা, বৈষম্য কিন্তু বিভিন্ন জায়গায় আজও দেখা যাচ্ছে। এইভাবে যে আলোকপাতটা তোমরা নিজেদের মতো পড়ো, কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার আছে। জাতিভেদ প্রথা, শ্রেণী, ধর্ম, লিঙ্গ ভিত্তিক ভেদাভেদকে একসঙ্গে দূর করার চেষ্টা কিন্তু খুবই কম দেখা যায়। এখনো প্রান্তিক গোষ্ঠীর মেয়েদের শ্রমবাহিনীতে অংশগ্রহণের গতি ধীর। আর দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে কিন্তু যে রিপোর্টটা দিচ্ছে সেখানে বলা হচ্ছে 15 বছর থেকে বা
তার উপরের বয়সের মেয়েদের শ্রমবাহিনীতে অংশগ্রহণ করা ছিল 23%, কিন্তু 2023-24 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 41%-এর কাছাকাছি। অর্থাৎ এই রিপোর্ট দেখাচ্ছে যে মেয়েরা ক্ষমতায়ন হচ্ছে, মেয়েরা আরো বেশি করে শ্রম মানে লেবার ফোর্সে যোগ দিচ্ছে, কিন্তু যে জায়গাটা তুলে ধরা হচ্ছে না সেটা হচ্ছে যে মেয়েরা পারিবারিক ক্ষুদ্র ব্যবসা বা চাষের কাজে শ্রম দেন, এই সমীক্ষা তাদের কর্মী হিসাবে নথিভুক্ত করেছে, কিন্তু পারিবারিক অর্থকরী কাজ করলে মেয়েরা যে কোনো টাকা উপার্জন করেন না সে বিষয়ে আলোকপাত করেননি। অর্থাৎ এই যে লেবার ফোর্সের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে মেয়েরা এমপ্লয়েড, কিন্তু এই যে ফ্যামিলিতে মেয়েদের শ্রম দিতে হচ্ছে সেখানে কিন্তু মেয়েদের কোনো ইকোনমিক বেনিফিট হচ্ছে না, তাদের কিন্তু কোনো মানে ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের ইনকাম বাড়ছে না, সেটা কিন্তু এই তথ্যতে তুলে ধরা হয়নি। আর লাস্ট যে জায়গাটা বলা হয়েছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সরকারি অফিস, বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার মনে করা হয় এরাই সমাজের এলিট এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারাই কিন্তু একমাত্র উচ্চ বর্ণের মানুষ, কিন্তু সেই জাতপাতের ভিত্তিতে মানুষকে ছোট করে দেখানো এই অকপট বৈষম্য আজও রয়ে গেছে। লাস্ট যে জায়গাটা প্রসঙ্গত বলা হয়েছে ভারতীয় সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরজি, তিনি কিন্তু সেই বিখ্যাত উক্তি মনে পড়িয়ে দেন, জাতিভেদ প্রথা শুধু শ্রমের বিভাজন নয়, এই প্রথা শ্রমিকেরও ভেদাভেদের ভিত্তি। যখন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের, যাদের অধিকাংশই প্রান্তিক গোষ্ঠী, তাদের বড়লোকদের আবাসনে স্থান বিশেষে অস্পৃশ্য করে রাখা হয়, তখন তাকে বর্ণ বৈষম্যই বলে। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে অথচ ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারা অনুযায়ী জাতপাতের ভিত্তিতে অস্পৃশ্যতা এবং 15 নম্বর ধারা অনুযায়ী ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য আইন বিরুদ্ধ, কিন্তু কে তার পরোয়া করে, বিশেষত আইন প্রয়োগ যখন বাবু সম্প্রদায়ের হাতে। এইভাবেই এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে, হোপফুলি তোমরা বুঝতে পারলে। আর লাস্ট যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসকে নিয়ে লেখা একটা ঘটনা, যেখানে বলা হয়েছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে দরকার, সেই জায়গায় মেয়েদের প্রেরণা হতে পারেন সুনিতা উইলিয়ামস, কারণ সুনিতা উইলিয়ামসের মহাকাশে থাকা, গবেষণা করা, মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ, বিশেষত তার বয়স ও কেরিয়ার সবকিছুই যেন মেয়েদের মনে এক অদ্ভুত অনুভূতি সঞ্চার করে। তার কারণ তিনি কিন্তু যে কাজটি করেছেন সেটা কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় নারীদেরকে আর একটু সশক্তিকরণের রাস্তায় এগিয়ে দেওয়ারই একটি অভিপ্রায়। আর একটা জায়গা যেটা বলা হয়েছে যে অনিশ্চয়তা কিন্তু জীবনের অঙ্গ, দ্য লাইফ ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। জীবনে যখন অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক পরিকল্পনা পাল্টে যাবে, অনেক বিফলতার মোকাবিলা করতে হবে, সফল হতে সময় লাগতে পারে, প্রত্যাশার চেয়ে অনেক বেশি। মানে বলা হয়েছে যে এই জায়গায় সুনিতা উইলিয়ামস কিন্তু 8 দিনের জন্য ভেবে তিনি কিন্তু মহাকাশ সফরে গিয়েছিলেন, কিন্তু তাকে থাকতে হয়েছিল কতদিন? 286 দিন। তিনি বেঁচে ফিরে আসতে পারবেন কিনা এটাও কিন্তু তার কাছে অনিশ্চিত ছিল, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। তিনি মহাকাশ সফরে বেরিয়েছিলেন বিজ্ঞান গবেষণার স্বার্থে, এখানে তার ধৈর্যের পরীক্ষা ছিল। এই ছিল পুরো আর্টিকেলটা, এবং এখানে এটাই বলা হয়েছে যে বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু অনেক বেশি অধৈর্যবান হয়ে পড়ছে, সহজেই অধৈর্য হয়ে যাচ্ছে, সস্তায় কোনো কিছু পাওয়ার লোভে সহনশীলতা হারিয়ে ফেলছে, যেটা কাম্য নয়, এবং যেটা কিন্তু আমরা সুনিতা উইলিয়ামসের কাছ থেকে শিখতে পারি। তাহলে এই ছিল আজকের পুরো এডিটোরিয়াল অ্যানালিসিসটা, হোপফুলি তোমরা বুঝতে পারলে। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকখানি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জয়েন করো টেলিগ্রাম চ্যানেল, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে মেসেজ করতে পারো। আমার ইমেল আইডি, এই ইমেল আইডির লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা পাবে, ডেসক্রিপশন বক্স